পুরুষটি থামিয়েছে। তার অভিযোগ, পূর্ণ বাক্যে মুচকি এসে চুম্বন করে প্রিয়তমার 2 গালে, অতঃপর পুনরায় মিশে যায় তার বক্ষ দেশে। তো বম্ব কুকি থমকে যায় প্রিয়তমা এহেন কাঁদছে। কিছুক্ষণ পূর্বে তার প্রিয়তমা কি ঘটিয়েছে তা স্মরণে আসতেই চোখ বড় বড় করে তাকায় নিজ পক্ষে মিশে থাকা বাবাটির পাশে। গালে হাত চেখে পর্যবেক্ষণ করে বলে, কি ভয়ঙ্কর স্পর্শ তোমার প্রিয়তমা। হঠাৎ পায়ের দিকে নজর যেতে চমকে যায় কুকি। দেখতে পায় তার প্রিয়তমার নিখুঁত পা দুটো জ্বলে গিয়ে সেখানে সৃষ্টি হয়েছে নিবিড় এক ক্ষত। এতটা গভীর ক্ষত নিয়েও অত সানন্দেই না তার প্রিয়তমা আলিঙ্গন করেছে তাকে। ব্যস্ততার সাথে বসে পড়ে তেল পায়ের কাছে, নিজ হাতে পা তুলে দেখতে থাকে ক্ষতটা। কতটা ব্যথায় না পেয়েছে তার শরীরে তৈরি। 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ে তার চোখ থেকে। নিজ গায়ে অশ্রু পরশ পেটে চুটিকে তাকাইতে বসে পড়ে কুটির সম্মুখে। নিজের বাহু দ্বারা মুছে দেয় তার অশ্রুকণা। প্রিয়তম হাতের স্পর্শে হুশ করে কুকি তুই সেখানে অপেক্ষা করতে বলে দৌড়ে যায় ভবনের ভিতরে। মুহূর্তে ফিরে আসে, হাতে কোনো বস্তু নেই। জানায় এটা তার মাথার তৈরি জাদু ওষুধি, যা সব ধরনের ক্ষত বিলীন করতে সক্ষম। নিজ হাতে কিছুটা পথ্য নিয়ে লাগিয়ে দেয় ক্ষততে। মুহূর্তে নিঃশেষ হয়ে যায় সকল ক্ষত। স্বস্তির শ্বাস ছেড়ে কুকি তাকে উদ্দেশ্য করে জানতে চায় ক্ষতের কারণ। কিভাবে হলো এই ক্ষত? মাথা নিচু করে তে জানায় সম্পূর্ণ ঘটনা। সব শুনতে তার মুখে ফুটে ওঠে ডাকাল্লে লিহা। রাগান্বিত স্বরে বলে, এতটা কষ্ট সহ্য করে আবার সেটাকে পুনরায় পা রাখতে নিয়েছিলে? উন্মাদ হয়ে গিয়েছো তুমি? তার রাগকে পানিতে পরিণত করতেই যেন রমণী দিয়েছে মাথা রাখে তার কাঁধে। নিঃশেষ হয়ে যায় তার সমস্ত রাগ। অভিমানী কণ্ঠে বলে, এটা অনুচিত। তুমি ধোকা দিয়ে আমার রাগ কমানোর চেষ্টা করছো। প্রিয়পুরুষের অভিমানী বাক্য শুনে হাসিটা ফেটে পড়েতে চোখে তাকায় কুকি। নিজ মনে বলে, আর কতভাবে আমাকে পারবে তুমি নারী? তোমার এই হাসি যে আমাকে ছন্ন ছাড়া উন্মাদ করতে সক্ষম। মুচকি হেসে তো বলে, তোমার মনে সকল কথা আমি শুনতে পাই, তাকে তুমি জানো প্রিয়? প্রিয় তোমার স্বীকারোক্তিমূলক বাক্যে কার্যপূর্ণ যায় কুকি। বলে, কি এই কন্যা? তার মানে প্রথম দিন এই কারণে আমি কিছু উচ্চারণ করার আগে সবকিছু বুঝে যাচ্ছিল সে। তো উচ্চ স্বরে বলে, আবার তুমি মনে মনে কথা বলছো? বোকা বলে যায় কুকি। মুখটা গোমরা করে বলে, তোমার কি লজ্জা করে না এভাবে অন্য মনের কথা শুনতে? এটা আমাদের শক্তি, লজ্জা কেন করবে? তবে তোমার মনে উল্টাপাল্টা কথা শুনে অবশ্যই লজ্জা করে। হঠাৎ ভবন জুড়ে বেজে ওঠে রাত্রে শেষ প্রহরের ঘন্টা, যা কুকির মাতা আয়ু জাদু দ্বারা তৈরি করেছে। তুই জিজ্ঞাসা সুযোগ দৃষ্টি অর্থ বুঝতে পেরে কুকি জানায় এটা তার মাতা তৈরি জাদু ঘন্টা, যা প্রতি প্রহরে শব্দ তুলে জানান দেয় তার উপস্থিতি। শুনতে দ্রুত উঠে দাঁড়াতে বলে, এখন যেতে হবে আমাকে। কেউ যদি জানতে পারে আমি কক্ষে নেই, তাহলে পিতার কাছে ধরা পড়ে যাবো। তুই তোমার কথা যে কুকি উঠে দাঁড়ায়, আগে নেয় তাকে নিজে বাহুবন্ধনে। তার কথা আহত করে চুম্বন করে শুধায়, আবার কখন আসবে? কাল রাতের মধ্যম প্রহরে আবার আসবো। ঘুমিয়ে পড়ো না যেন। প্রবেশদ্বারের ভিতরে থেকে অপেক্ষা করবে আমার জন্য। আমি আসলে তবেই বাহিরে আসবে। সম্মতি সূচক মাথা নাড়ায় কুকি। তাকে আর একবার অবাক করে দিয়ে টেনে যে বিষ রাখে দিয়ে বাদামি দানা রুটি মেলে ধরে। প্রিয় পুরুষটিকে আরেকবার দেখে নিয়ে মুচকে এসে উড়ে চলে প্রাসাদের উদ্দেশ্যে। কিছুক্ষণ প্রিয়তমার যাওয়ার টানে চেয়ে থাকে কুকি। চলে যায় নিজ ভবনে। জঙ্গলের মাঝ বরাবর আসতেই কেউ শুনতে পায় ভয়ঙ্কর এক নেকড়ের গর্জন। নেকড়েটা তাহলে এই জঙ্গলেই আছে? গর্জনের স্মরণ করে সতর্কতার সহিত এগিয়ে যায় সেদিকে। দেখতে পায় নেকড়েটা শিকার শেষ করে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চতুরতার সাথে নিমেষে পৌঁছে যায় তার সম্মুখে। নেকড়েটা তাকে দেখে কেমন যেন ঘাবড়ে যায়। সে কিছু বলা পূর্বে নেকড়েটা ছুটে পালিয়ে যায় জঙ্গলের গহীনে। কিছুক্ষণ তার পিছু করেও কোনো হদিস না পেয়ে সে ফিরে আসে প্রাসাদে। কক্ষে বসে ভাবতে থাকে, নেকড়েটা তাহলে রোজই জঙ্গলে যায় শিকার করতে। আজ দেখতে পারলাম না তোর মানবীয় রূপ, তবে শীঘ্র তোকে খুঁজে বের করবো আমি। হঠাৎ উপলব্ধি করতে পারে সে ভুল করেছে, কুকিকে অপেক্ষা করতে বলে। যদি কোনো ক্ষতি করে বসে নেকড়ে, তখনই কিছু মনে করতে রহস্যময় হাসি এসে তার কুকির ক্ষতি করতে হলে প্রযুক্ত হবে প্রবেশদ্বারে শক্তিশালী সুরক্ষা রেখা, যা এই নেকড়ের দ্বারা কখনোই সম্ভব নয়। বরং ঝলসে যাবে তার পা, আর সেই ঝলসানো পায়ের কারণে চিহ্নিত হবে ওই দুষ্ট নেকড়ে। প্রাসাদে আজ জরুরি ভিত্তিতে প্রাসাদের প্রত্যেককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন রাজা আরেম। তবে নির্দিষ্ট কোনো কারণ তিনি উল্লেখ করেননি। ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন রানী জিন থেকে শুরু করে রাজকুমারীতে, মন্ত্রী, গালি, নেত্রী প্রধান সহ সকল রাজকর্মচারী, এমনকি বাচ্চানি, অতিথি, রণবীর সকলেই বেশ চিন্তিত। রাজসভায় বেড়ে চলেছে ছাপা গুঞ্জন। কি কারণে রাজার এমন জরুরি তলব, যা সকলেরই অজানা। তখন প্রহরী উচ্চ স্বরে রাজার আগমনের ঘোষণা দেয়। নিমেষে থেমে যায় সকল গুঞ্জন। রাজা আরেম নিজে সিংহাসনে গ্রহণ করে উপস্থিত সকলকে এক নজর দেখে নেয়। অতঃপর বলতে শুরু করে, রাজ্যে নেকড়ে প্রবেশ করেছে, তা কারোরই অজানা নাই। নেকড়ে রাজা নিশ্চয়ই কোনো ভালো ব্যক্তি নয়। তাই নিঃসন্দেহে এটা আমাদের রাজ্যের জন্য হুমকি স্বরূপ। তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, কারণ নেকড়েরা ছলনা করতে পারদর্শী। তার সঙ্গে সকলে মাথা নেড়ে সম্মতি জানায়। তবে সেখানে উপস্থিত কেউ একজন প্রচন্ড ক্ষুব্ধ রাজার প্রতি
নিজের আক্রোশ মেটাতে খামচে ধরে নিজের আসন। আলোচনা শেষে সকালে একে রাষ্ট্র ত্যাগ করে। হঠাৎ নজর কাড়ে একটি আসন যেখানে নদী গিয়ে খামচির জন্য ফুটে উঠেছে। এই চিহ্ন কোনো ভ্যাম্পায়ার নখের চিহ্ন নয়। প্রস্থান করে সে কুকি মুখ ফুলিয়ে বসে আছে মাতার কাছে। আশেপাশে রাজ্য সম্পর্কে অনেকটা জানতে চেয়েও কোনো লাভ হয়নি। সে কোনো কিছু তো বলেনি, উল্টো ঝাড়ু দেওয়া বন্ধ করে দিয়েছে। পুষ্টিকা সংগ্রহ সালাদার সমস্ত রাস্তা বন্ধ হয়। মুখ ফুলিয়ে বসে আছে সে। মায়ের সাথে আর কখনোই কথা বলবে না। কেন বলবে? এতগুলো বছরে তাকে কিছু জানতে দেয়নি, এমনকি এখন সে নিজে জানতে চাচ্ছে, তবুও তার মাথা মুখ বন্ধ করে বসে আছে। আয়ু চিন্তিত হয়ে ভাবছে কিভাবে তার কুকি আশেপাশে রাজ্য সম্পর্কে জানতে পেরেছে। কুকি তবে জঙ্গলে আসে, যদি আসে তাহলেও কুকিকে জীবিত ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? মুখে নজর যেতে ছেলেকে মুখ ফোলাতে দেখে মুচকি হেসেছে। বাক্য ডেকেও খুব কারণ না পেয়ে হতাশ হয় সে। ছেলেটা বড্ড জিদ্দি হয়েছে। মায়ের মুখ থেকে কিভাবে কথা বের করা যায় কাছে ভালোই রক্ত করেছে। অবশেষে ছেলে জিদের কাছে হার মানতে হয় তাকে। বাধ্য হয়ে বলতে শুরু করে ভ্যাম্পায়ার রাজ্য নেকড়ে রাজ্য সম্পর্কে, তাদের শক্তি, হিংস্রতা, তাদের শত্রুতা, রাজকুমারের অদ্ভুত শক্তি সবকিছু উল্লেখ করে সে। সব বেলা শেষে দ্রুত প্রস্থান করে সে। জানে ছেলে এখন আরো সকালে প্রশ্ন করবে। সবকিছু জেনে অবাক হয়ে কুকি। ভ্যাম্পায়ারদের জীবন এতটা জটিল হবে তা সে ভাবেনি। চিন্তা হয় তার প্রিয় আমার জন্য। কেন তাকে এই শক্তি দেওয়া হলো? এই শক্তির জন্যই তো অনেকেরা তাকে হত্যা করার চেষ্টা করছে। ভাবতে হৃদস্পন্দন বেড়ে যায় কয়েক গুণ। এত বিপদ তার সৌর্যপুরের জীবনে হতে সে খুঁড়ে খুঁড়ে বুঝতে পারেনি। ঠিকঠাক জানে নিজেকে। ব্যথিত স্বরে বলে, শুনছো প্রিয়তমা, ভালো প্রেমিক হতে পারিনি আমি। পারিনি তোমার মতো করে তোমাকে ভালোবাসতে। সন্ধ্যা গড়িয়ে নেমেছে আধার। সূচনা হয়েছে আলোটি অন্ধকার ভরা রাজ্যের। ভ্যাম্পায়ার রাজ্যের রাজপ্রাসাদের কোন এক কক্ষে কয়েকজন খুঁড়েত্ত অবস্থায় ছটফট করছে। অন্যান্যদের মতো রক্ত তার খাবার নয়। এই প্রাসাদের সকালে পশু পাখির রক্তকে কোথাও নিবারণ করলেও তার খাবার যে মাংস। কিন্তু কোথায় পাবে সেই মাংস? তার জন্য তাকে শিকারে দিতে হবে জঙ্গলে। তবে এখন বেরোলে সে ধরা পড়ে যাবে। তাই নিষ্কক্ষে ছটফট করতে করতে অপেক্ষা করে রাতের মধ্যম প্রহরের জন্য। কেউ শুল্কস হলে সকাল প্রহরে নজর এড়িয়ে উঠে এসেছে প্রাসাদের ছাদে। নজর রেখে চলেছে প্রধান দ্বারে। তার ধারণা সঠিক হলে এই প্রাসাদে বাস করছে সেই নেকড়ে মানব। ক্ষুধার কারণে তাকে যে বেরোতেই হবে শিকারের উদ্দেশ্যে। তবে অনেক সময় পার হওয়ার পরেও প্রাসাদ থেকে কাউকে বেরোতে না রেখে বিরক্ত হয় সে। তখনই দেখতে পায় কেউ প্রাচীর টপকে প্রাসাদের বাইরে যাচ্ছে। দ্রুত নিচে টানা মেলবে। আলোচনার পেছন থেকে দিকে ওঠে তার মাতা। রানী জিন এগিয়ে আসে। নিজ কন্যাকে ভাবে ছাদের কিনারে দাঁড়িয়ে থাকতে দেখে শুধায়, তুমি এই সময় এখানে কি করছো? তোমাকে তো তোমার পিতা যখন তখন কক্ষ থেকে বেরোতে নিষেধ করেছে। ঘাবড়ে যাইতে কি উত্তর দেবে মাতাকে? রানী জিন পুনরায় শুধায়, কন্যা নীরবতার কারণ। কে দূরে একটি পাখি দেখিয়ে বলে, টাটকা রক্তের সন্ধানে এসেছিলাম। তুমি তো জানোই রাতে আমার রক্তের নেশা লাগে। কন্যা জবাবে সন্তুষ্ট হয়ে তাকে নিচে নামতে বলে নেমে যায় রানী জিন। মাথা যেতে সুস্থির শ্বাস ছাড়তে দ্রুত নিজের ডানা মেলে উড়ে যায় জঙ্গলের দিকে। কুকি ব্যথিত হৃদয় নিয়ে অপেক্ষা করছে প্রিয়তমার আগমনের। নিজের প্রতি তার রাগ ক্রমে বেড়ে চলেছে। রাগে অনুশোচনায় সে খেয়ালও করেনি কখন সে প্রবেশদ্বারের বাইরে এসে দাঁড়িয়েছে। ভুলে গেছে তার মাতার দেওয়া নির্দেশ, প্রিয়তমার দেওয়া সতর্ক বার্তা। তার থেকে কেউ দূরে কেউ এক দৃষ্টিতে দেখছে নিজের শিকারকে। জীব দিয়ে লড়াই হচ্ছে মনুষ্য শিকারের লোভে। প্রস্তুতি নিচ্ছে ঝাঁপিয়ে পড়ার। হঠাৎ করে নিজের পেছনে কিছু অস্তিত্ব দেখে পেছনের ফিরতে সম্মুখে দাঁড়ানো ফুসফুসে কালো দিকে দেখে আতঙ্কিত হয়ে শীতে পড়ে না ফিরে নেকড়েটা ঝাঁপিয়ে পড়ে তার শরীরে। নিজের বিশালাকার নখ ধরা আঁচল কাটে তার মুখে গলায়। মাথাটা এগিয়ে নিয়ে ঘ্রাণ নেয় শিকারে। প্রাণঘাতী থালা বসাতে লোমা শক্ত হাতে তুলে ধরতে নেকড়ে ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলে কুকি। বিড়বিড়িয়ে বলে, শেষবারের মতো কি তুমি দেখতে পাবো না আমার জননী? দেখতে কি পাবো না আমার প্রিয়তমার মুখশ্রী? হয়তো এখানেই ছিল আমার ছোট্ট জীবনের সমাপ্তি। তুমি কি পুত্র শোক কাটিয়ে উঠতে পারবে না? পারবে কি আমার প্রিয়তমা নতুন করে শুরু করতে? তখন উপলব্ধি করতে পারলো নেকড়েটা তার উপর থেকে সরে গেছে। শিকার করার বদলে মাটিতে আশ্রয় পড়ে ঘুমাচ্ছে ওটা। আশ্চর্য হয়ে চোখ মেলে তাকাতে দেখতে পায় প্রিয়তমা সে ভয়ঙ্করী হৃদয়স্পর্শী রূপ। ভয়ঙ্কর রূপে তাকে যেন অতিরিক্ত লাস্যময় লাগছে। তার ধ্যান ভঙ্গ হয় নেকড়েটার গগন কাঁপানো চিৎকারে। দেখতে পায় নেকড়েটা লোমশ হাত দিয়ে রক্তের স্রোত বয়ে চলেছে। তাই আবার নেকড়েটাকে আঘাত করতে এগিয়ে যায়। নেকড়েটা নিজের তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা মোটেই বুঝে নেই এই শক্তিশালী ব্যাপারের দুর্বলতা। চতুরতার সাথে মাটি থেকে পাথর তুলে সর্বশক্তি দিয়ে ছুটে নেয় কুকির উদ্দেশ্যে। পাথরটা এসে হাতের উপর পড়তেই কেটে যায় অনেকখানি। কুকি ব্যথায় আহ করে হাত ধরে বসে পড়ে। তৎক্ষণাৎ পিছনে ফিরতে কুকির দিকে এগিয়ে যেতে নিয়ে কিছু মনে করতে আবার ঘুরে দাঁড়িয়ে দেখতে পায় নেকড়েটা সেখানে নেই। রাগে গর্জন করে উঠেতে আবারও পালিয়েছিস সে ধূর্ত নেকড়ে। তবে আজ তুই সীমাতিক্রম করে ফেলেছিস। তোর ক্ষতই তোকে চিহ্নিত করাবে। কুকিকে কাছে পেরেছে দ্রুত সাদার রূপে এসে ছুটি দিয়ে কুকিকে টেনে উঠে বসায়। হাত বিলিয়ে দেয় তার সমস্ত মুখে গলায় ও হাতে। নিমেষেই বিলীন হয়ে যায় সমস্ত ক্ষত। হঠাৎ ব্যথা কমে যাওয়ায় কুকি লক্ষ্য করে প্রিয়তমের স্পর্শে আতশবাজির ধোঁয়ার মতোই তার ক্ষতগুলো মিলিয়ে গেছে।
তার আশ্চর্য হয়ে যাওয়া মুখ দেখে কিছু বলতে নিলে কুকি তার পূর্বে বলে উঠেন, আমি জানি তোমাদের হিলিং পাওয়ার সম্পর্কে। কিভাবে জানো? আমি তো এই ব্যাপারে তোমাকে কিছু বলিনি। আমার মাতা জানিয়েছেন তোমাদের সকল তথ্য, তো তার যোগ্য অনুযায়ী। তোমার মাতা এত কিছু কিভাবে জানে? আমার মাতা অনেক বড় জাদুকরী এবং বুদ্ধিমতী। তাহলে তো দেখতে হয় আমার ভবিষ্যৎ মাতাকে। তার কথার উত্তরে কুকি কিছু বলবে তার পূর্বে একটি অদ্ভুত জাল এসে পড়ে তোর শরীরে, আস্তে পিষ্টে জড়িয়ে নেয় তাকে।